এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, সেই ঘটনায় এখন যাচ্ছি। এবং এই ঘটনার সাথে জড়িয়ে আছে অনেক কিছু, জড়িয়ে আছে ভয়, জড়িয়ে আছে মৃত্যু, জড়িয়ে আছে মৃত্যুর পরবর্তী আরো কিছু মুহূর্ত। সো দেরি না করে সরাসরি চলে যাব ডক্টর আলিফের কাছে এবং শুনবো তার সেই দারুণ ঘটনাটি। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি কিছু ঘটনা নিয়ে। তো শুরুতেই দুজনকে ধন্যবাদ না দিলেই না। আমার আজকে রাস্তার সঙ্গী বিপুল এবং ইমরান দুজনই আজকে স্টুডিওতে এসছে আমার ঘটনা শোনার। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে শুরু থেকে অনেক দিন থেকেই আমাদের কিছু কিছু পছন্দের মানুষ, যারা পছন্দের তালিকায় রয়েছেন, যারা আপনাদের ঘটনা শোনাচ্ছেন, তাদের ঘটনা আমি আজ পর্যন্ত কখনো শুনি নাই যে আপনাদের খারাপ লেগেছে। আশা করছি আজকেও খারাপ লাগবে না। রাসেল ভাই, তো যে ঘটনাটা বলবো তিনি আমার পেশেন্টেরই একজন রিলেটিভ। আমি ওনার ঘটনা আগে একবার শেয়ার করেছি আপনাদের কাছে। তো মুক্তিরই যে পেশেন্ট আসছিলেন আমার কাছে, তারই আরেকজন আত্মীয়, তার রেফারেন্স এসছে আমার চেম্বারে এবং আসার পরে, এবং সে আমার কাছে পারমিশন নিয়ে ঘটনা শেয়ার করে। তো তার সাথেই ঘটা 1989 সালে সেই ঘটনাটা আমি আজকে শেয়ার করব। তো 1989 সালে উনি যখন দিনাজপুর থেকে ট্রান্সফার ওনার বাবা ঢাকায় আসেন, তখন আসে হচ্ছে কলাবাগানে, জায়গাটার নাম বলছি না, কলাবাগানের একটি বাসায় তারা ওঠেন। এবং বাসাটির স্ট্রাকচার হচ্ছে দোতলা এবং নিচতলায় একটা দারোয়ান থাকে, কিন্তু নিচতলায় কোনো মানুষ থাকতো না। তো দোতলায় যখন তারা ওঠেন, তার মা বেঁচে ছিলেন না যখন আসেন। তো একটা কথা বলি যে এই ঘটনা শোনার সময় মানে আমার মনে হয় যে ভালো ফিল করার জন্য প্রত্যেকে তো নিজের বাসার কথাটা চিন্তা করতে পারে, তাই না? নিজের বাসার ভেতরটা চিন্তা করতে পারে। সবাই একটু ফিল করে যে বাসাটা এরকম হবে, তাহলে আমি একটু স্ট্রাকচারটা বলে দিই। তো বাসাটা এরকম ছিল যে বাসাটা দোতলা এবং পুরো ফুল ফ্লোর জুড়েই ওনারা থাকতেন। তো ওই বাসাটার মধ্যে 3টা রুম ছিল, 3টা বেডরুম ছিল। একটা বেডরুমে ওনার নানি থাকতো, একটা ওনার বাবা, এবং একটা যে আমি যার ঘটনা বলছি সে, আর একজন বুয়া ছিলেন তাদের বাসায়। তো ঘটনাটা শুরু হয় 1989 সালে প্রথম উনি যখন ফিল করে। তো কলাবাগানের একটি স্কুলে এসে পড়াশোনা করতেন, তখন তার বয়স ছিল রাসেল ভাই 16 বছর। তো যে সকাল সে বাসায় আসে, ওই দিন যেদিন ঘটনাটি শুরু হয়, ঘটনার শুরুর দিন সে বাসায় আসে, মানে বাসায় শিফট করার 1 সপ্তাহ পরে, স্কুলে ভর্তি হবার 1 সপ্তাহ পরে। তো সে ঘুমিয়ে পড়ে বাসায় আসার পরে, দুপুরের যে রেস্টটা সবাই নেয়, সে যখন ঘুম থেকে ওঠে ঠিক মাগরিবের আজান দিবে আগ পর্যন্ত, সবাইকে আবারও বলি মাগরিবের নামাজের ঠিক আজানের ঠিক 5 থেকে 10 মিনিট আগে সে এরকম জিনিসটা ফিল করতে থাকে যে তার খাটের পাশে কেউ নড়ছে। আচ্ছা, তা আপনি যদি কেউ খাটের পাশে নড়ি, বুঝতে পারি যে কেউ আছে পাশে। তো সে যখন চিন্তা করলো আমার বাসায় আমার বাবা আসে রাত 8টায়, আমার নানি অসুস্থ, সে হুইল চেয়ারে মুভ করে, রুম থেকে বের হতে পারে না, আর বুয়া আমার পাশে এসে শুবে না, তাহলে আমার পাশে কে? সে যখন চোখ খুলে পাশে ডান পাশে কাত হয়, তো বাম পাশে শুয়েছিল, কাত হওয়ার পরে দেখে যে তার মতো হুবহু একজন মানুষ তার দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে হেসে যাচ্ছে তো যাচ্ছে, সেম তার মতো সেই একই ড্রেস পরা, ঠিক যেভাবে সে পা দিয়ে, মানে সেটা মাঝখানে একটা মিরর বসানো, তার বেডের মাঝখানে একটা মিরর বসানো। তো সে ওইটা দেখে এক চিৎকারে জ্ঞান হারিয়ে ফেলে, এবং যখন জ্ঞান ফেরে তখন সে তার বুয়াকে জিনিসটা বলে, বুয়া আমি এরকম দেখছি, বা যে জানানোর পরে বুয়া তার বাবাকে জানায়, এবং সে তার বাবাকে জিনিসটা আবারও পরিষ্কার করে খুলে বলে। কিন্তু বাবা তো মানার মতো মানুষ না, সে এসব জিনিস বিশ্বাস করে না, এবং বলে যে তোর এটা ঘুমের কারণে হয়েছে, তুই এখন থেকে দুপুরে ঘুমা বাদ দে, দুপুরে এমনিতেই ঘুমানো ভালো না। তো ঠিক 3 দিন পর ছিল শুক্রবার, জুম্মার নামাজ পড়ে বাবা আসলেন বাসায়, এবং দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার মতো রুমে ছিল। তো তার বাবা দুপুরের ঘুমটা শেষ করে ঠিক, আমি আবারও বলছি, মাগরিবের নামাজের আগ মুহূর্তে তার যখন ঘুমটা ভাঙে, চোখ খুলে যখন বেডে উঠে বসে, তখনই দেখে যে বারান্দায় একজন লোক দাঁড়িয়ে আছে। কিন্তু ওই বাসার কর্তা হিসেবে তিনি একাই পুরুষ মানুষ ছিলেন, ওই বাসার কোনো পুরুষ মানুষ ছিল না। একজন লোক বারান্দায় দাঁড়িয়ে আছে এবং উল্টো হয়ে। সে যখন সামনে উঠে, মানে হকচকিয়ে উঠে সামনে যায়, যা বলে আপনি কে? তো ফট করে লোকটা যখন ঘুরে, তখন দেখে অপলক দৃষ্টিতে সেই তার মতোই একটি মানুষ বারান্দায় দাঁড়িয়ে আছে। এইটা দেখে সে দৌড়ে নিচে যায়। নিচে যে আপনার কর্মরত দারোয়ান ছিল তাকে বলে এই ঘটনা। তো দারোয়ান উপরে উঠে এসে দেখে কেউ নাই। তাহলে আমার মেয়ে যেটা দেখেছে সেটা কোনোভাবে মিথ্যা না, তো তুমি আমাকে বলো এটার সলিউশন কি? তা বলে যে আপনি এই কাজটা করতে পারেন, নতুন আসতেন তো, হতে পারে এরকম কোনো সমস্যা, বা আপনি জাস্ট কারো মানে শরণাপন্ন হন। তো সে একজনের ঠিকানা দেয় ডেমরায়। তো ডেমরা এক হুজুরের ঠিকানা দেওয়া হয়। তো সেই হুজুরের কাছে যাওয়ার পরে তাকে খুঁজে পায় না, মানে সে ওই মুহূর্তে ওই জায়গায় ছিলেন না। তো তার অ্যাসিস্ট্যান্ট তাদেরকে দেখে সাথে সাথে বলে যে আমি আপনাদের বাসায় যাবো, এবং কোনো কিছু বলার সুযোগও দেয় নাই যে কি ঘটেছে কি না, বলে চলেন। লোক তাদেরকে বলে চলেন, আমি ওনারই অ্যাসিস্ট্যান্ট। তো সে যখন আপনার কলাবাগান আসে পরে বাসায় ঢোকার সাথে সাথেই বলে যে আমি গেট দিয়ে ঢুকবো না। বলে যে না, কেন আপনি ঢুকবেন না? বলে আপনি আমাকে কলাপসিবল গেট দিয়ে না ঢুকে বাইরে বসার ব্যবস্থা করেন। তো বাইরে যখন সে বসে
পুরো বাড়িটা চোখ বন্ধ করে ফিল করছিল, তখন সে বারবার মানে ওই লোকের দিকে তখন যখন চোখ পড়ে, ওখানে ওই ফ্যামিলির সবাই প্রস্তুত ছিল, নানি আর বুয়া ছাড়া উপস্থিত ছিল ওই মুহূর্তে, তখন দেখে যে ওই লোকটি চোখ বন্ধ করা অবস্থায় বিড়বিড় করে কি জানি পড়ছে এবং বারবার জিহ্বা বের করছে, সেই হুজুরটা। আচ্ছা, তো এখন যেটা বলবো সবাই একটু মনোযোগ দিয়ে শুনলে খুবই ভালো। এখন উনি যেটা করে, সে বলে যে আমি তো এই বাসায় ঢুকবো না, আমি এখন পুরো বাসা হাঁটবো পিছন দিয়ে। হুজুর বলছেন। তো সে ডান হাত যেদিকে ছিল সেদিক থেকে পুরো বাসাটা আস্তে 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 একটু পানি ছিটিয়ে 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 ছিল, বলে আমাকে আগেই বলেছিল যে আমাকে গ্লাস পানি দেন। তো পানিটা ছিটিয়ে 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 সারা বাসা যখন ঘুরে তাদের কাছে আসার ওই মুহূর্তে তার রক্তবমি বের হওয়া শুরু করে। হুজুরের হঠাৎ করে রক্তবমি, এবং এমন রক্তবমি দেখে সবাই ভয় পেয়ে যায়। তো ধরে তাকে পাশেই একটা হসপিটালের কাছে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে লোকজন মুখ পাশ করতে করতে ওইখানে হসপিটালে তার মৃত্যু ঘটে। কর্তব্যরত চিকিৎসক বলে যে না, উনি বেঁচে নাই। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওনার কোনো অস্বাভাবিক মৃত্যু না রাসেল ভাই, ওনার জাস্ট ব্লাড প্রেশার ছিল, আর কিচ্ছু ছিল না, কোনো প্রবলেম ছিল না, না হার্ট অ্যাটাক, না ব্রেন স্ট্রোক, না কোনো ধরনের সিরেব্রাল হিমোরেজ বা কিছু বলেন অনেকে ইন্টারনাল ব্লিডিং যেটা হয় আমাদের শরীরের ভেতরে, এরকম কোনো কিছু। আপনি একজন ডাক্তার হিসেবে আরো ভালো বলতে পারবেন সেটা, মানে সেরকম ধরনের কোনো কিছু আভাস পাওয়া যায়নি। তো ওনারা ওখান থেকে চলে আসে এবং তার আত্মীয় স্বজন এসে, মানে তার লোকজন এসে যখন তার ডেড বডি নিয়ে যায়, সে আর ওটা নিয়ে বেশি একটা ঘাটাঘাটি করে না এবং কেউ তাকে একটা মাত্র কথাও জিজ্ঞেস করে নাই যে উনি কিভাবে ওনার এরকম হলো। তাহলে বাসায় আসার পরে এরপর থেকে রাসেল ভাই শুরু হয় ঘটনার পর ঘটনা, এই হুজুর থেকেই ঘটনার পর ঘটনা। ওই ঘটনায় ঢুকছি আমরা আসলে। আমরা তখন বললাম, স্টার্টিং বললাম, ওই দিন রাতের বেলা রাসেল ভাই যেদিন হুজুর এসেছিল সেদিন রাতের বেলা হঠাৎ করে কাজের বুয়ার ঘুম ভাঙে রাত 2টার দিকে। ঘুমটা এরকম ভাবে ভাঙে যে কাজের বুয়াকে কেউ ডাকছে রুম থেকে। তখন বুয়া যখন ঘুমটা ভেঙে পরিষ্কার ভাবে জাগে, দেখে যে যার ঘটনা আমি বলছি তার নাম তুলি, তার রুম থেকে একটি শব্দ ভেসে আসছে এবং বুয়াকেই ডাকছে। বুয়াটি যখন দরজার কাছে যায়, দরজা দুবার নক করে, কিন্তু কোনো শব্দ নাই, কোনো সাউন্ড নাই। আবার বুয়া মনে করে যে এটা তো ঘুমের মধ্যে হতে পারে, আমি আমার রুমে চলে যাই। এবং নক তখনও চলছে না, তখন রাসেল ভাই নক ছিল না। বুয়া তখন রুমে এসে পড়ছে। রুমে আসার পরে সে আবার যখন তার নিজের পজিশনে ঘুমোতে যায়, তখন আবারও সাউন্ড আসে নকের ভেতর থেকে ডাকছে বুয়াকে, এই বুয়া দিকে আসো, এরকম কিছু একটা। তো সে যখন কাছে যায়, কাছে যাওয়ার পর দেখে যে শব্দ নাই, তো সে জাস্ট কৌতূহল বশত দরজাটা খোলার পরে তার পায়ের মধ্যে কিছু একটা আটকায়। তো সে যখন হাতের কাছে সুইচ ছিল, যেহেতু জানে, লাইট জ্বালানোর পর দেখে যায় পায়ের সামনে তুলি পড়ে আছে। আচ্ছা, এবার তুলির ঘটনা বলি। 3 দিন পর যখন হুশ আসে হসপিটালে তুলির, তো সে যখন শঙ্কামুক্ত হয় এবং ডাক্তাররা বলে যে এটা কোনো রিজন না, এমনি হয়তো বা কোনো কিছু তো দেখে ভয় পেয়ে গেছে। এবার তুলির কথা বলি। সে আপনার ওই দিন রাতের বেলা ঠিক বুয়া ঘুম ভাঙার আধা ঘন্টা আগে তার ঘুম ভাঙে, বলে রাত 1টার দিকে ঘটনা। আর বুয়া তো বলতেছে বুয়ার ঘটনা অনুযায়ী রাত 2টার দিকে ঘটনা ঘটেছে। তো সে বলে যে রাত 1টার দিকে হঠাৎ করে আমি খুব সজোরে শব্দ পাই, আমার ঘুম ভাঙে এবং শুনতে পাই যে আমাদের ওই রুম থেকে বুয়া ডাকছে। আমি দরজাটা খুলি, বুয়া চিৎকার করছে, কিন্তু দরজা খোলার সময় নিচ থেকে দেখি যে ড্রয়িং রুমে লাইটটা জ্বালানো। আমি যখন দরজাটা খুলে কিন্তু ড্রয়িং রুমে ঢুকি, যে জিনিস দেখার জন্য রাসেল ভাই আমার নিজেরই বুক কাঁপছে, যে জিনিস দেখার জন্য আমি কখনো মানে বুঝি না এগুলি আমি দেখতে পারি কখনো, বা এগুলি মানুষ কি দেখে আদৌ, সে তার ড্রয়িং রুম ভর্তি কোনো ফার্নিচার নাই, কিচ্ছু নাই, কিন্তু ওই ড্রয়িং রুম ভর্তি লাশের পর লাশ, ডেড বডি স্তূপ আকারে। আপনি দেখবেন যে গাড়ি যেরকম আপনার যেখানে ঠিকঠাক করে স্তূপ আকারে রাখে নষ্ট গাড়িগুলো, ঠিক তেমনি ডেড বডিজ গুলা স্তূপ আকারে পুরো রুম ভর্তি। ওই জন্যই বললাম যে শুধুমাত্র ইমাজিন করুন যে এটা দেখার পরে সে সাথে সাথে তার রুমের দরজা লাগানোর পরে, যেটা আমি রাসেল ভাই আপনাকে বলি না, আসল টুইস্টিং ঘটনা যেটা আমি আপনাকে বলি নাই, সে যখন দরজা লাগানোর পর দরজা লাগিয়ে ভয় নজরের নিঃশ্বাস হয়েছে, তখন তার বেডের মধ্যে একটা মেয়েকে দেখতে পায় এবং যার সারা শরীর থেকে রক্তই পড়ছে, শুধু রক্তই পড়ছে এবং হাসছে, যে দাঁতগুলো সব লাল লাল রক্তে আছে, এবং এত বিচ্ছিরি ঘটনা দেখে সে ওই মুহূর্তে সে জ্ঞান হারিয়ে ফেলে। তো যখন হসপিটালে উঠে তখন তার বাবা বলে না, এরকম ভাবে আর কোনোভাবে থাকা সম্ভব না, আমাদের এই বাড়িটা ছাড়তে হবে। তো এই বাড়ির যিনি মালিক, সে আসলে একজন ডক্টর, এবং যখন মালিককে বলা হয় যে আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, আপনাদের বাসায় শুক্রবারে দাওয়াত রইল। তো শুক্রবারে যখন দাওয়াত দিলেন, ওই লোকটি তাদের বাসায় আসে এবং দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তাকে বিষয়বস্তু সব খুলে বলেন যে এই ঘটনা আমরা ঘটছে আপনাদের বাসায়, আমরা এই বাসাটা থাকবো না। অ্যাডভান্স রিলেটেড কথাবার্তা বলতে এমন সময় বুয়া চিৎকার দিয়ে বুয়ার বলে যে তাড়াতাড়ি আমার কাছে রুমে আসেন, মানে তখন জাস্ট বাড়ি ছাড়ার কথা বললো। তো রুমে যাওয়ার পর দেখলো তার নানি, যে উনি তো মুভ করতে পারতেন না, হুইল চেয়ারে মুভ করতেন, বয়স অনেক ছিল, তো দেখলেন নানি মাথায়
মানে খাটের কর্নারে মাথাটা ঝুলে আছে, মানে বিচ্ছিন্ন না, মানে মাথাটা ঝুলে আছে আর শরীরটা বেডের উপরে, চুলগুলো ঝুলছে। এই অবস্থায় পুরো নানির শরীরটা পুরাটা নীল হয়ে গেছে রাসেল ভাই, এবং হাত ধরে দেখলো যে নানির পা ধরে দেখলো যে নানি আর বেঁচে নাই। ওই মুহূর্তে ডক্টর ছিল, সে ছিল ওই মুহূর্তে, সেই নিশ্চিত করেন ব্যাপারটা। তো নানি আর বেঁচে নাই ওই মুহূর্তে, ওই দিনই নানিকে তারা হারায়। তো ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায়, এবং হঠাৎ কোনো কজ নাই, কোনো কারণ নেই, হঠাৎ। তো এটা নিয়ে কোনো ধরনের জাস্টিফিকেশনে না যে নানির কবর দাফন শেষ করে আসার দিনের ঘটনা, ওই দিনই আবার বলছি রাসেল ভাই, ওই একই দিনে রাতের বেলা যখন ওনার নানিকে কবর দিয়ে আসে, এবং রাতের বেলা যখন কান্নাকাটি করে ড্রয়িং রুমে আবার রাসেল ভাই হুজুররা কিন্তু আপনার কোরআন শরীফ পড়ছে। তো উনি তুলি যে রুমে ঘুমিয়েছিল সেই রুমে হঠাৎ করে রাত্রে 3টা, 3:30টার দিকে ভাঙে, আর কিছু হুজুর রাসেল ভাই ঘুমিয়ে পড়েছিলেন। তো ড্রয়িং রুম থেকে কিছু হুজুরের কোরআন শরীফের সাউন্ড আসছে, এমন সময় একটি অদ্ভুত সাউন্ড আসে যে এই তুলি দরজা খোল। অদ্ভুত সাউন্ডটা তার নানির সাউন্ড, নানির কণ্ঠের সাউন্ড। এই তুলি তোর দরজা খোল। সে ঘুম ভাঙে এবং সে আমাকে বলে যে আমি আপনাকে ক্লিয়ার করে বলি, আমি কিন্তু সশরীরে সজাগ, আমার একটু অন্য মনস্ক ছিলাম না, আমি খালি নানির কথাই চিন্তা করছিলাম। কিন্তু ঘুম ভাঙার পরে আমি পুরো ক্লিয়ার ভাবে শুনতে পাই নানি আমাকে ডাকছে, দরজা নক করে। প্রথমবার কে জিজ্ঞেস করার পরে প্রথম 2 মিনিট কোনো কথা বলেনি, এরপরে সে বলে এই তুই দরজা খোল। তখনই তার কান্নাকাটি, জোরে জোরে চিৎকার শুরু হয়ে যায়, এবং বাসায় এসে বাবা রেস্কিউ করার পর বাবা আবার ঘুমিয়ে পড়ে। ঠিক ভোরবেলা ফজরের আজানের সময় আবার একটা চিৎকার কি রুমে যাওয়ার পর দেখে তার বাবার ঠিক একইভাবে মৃত্যুটা ঘটে, ঠিক যেভাবে তার নানি মারা গেছে। একদম মানে সেই একই দিনে একই বাসায় একইভাবে। এবং তার মানে শকটা তিনি পেয়েছেন, তিনি 1 মাস কারোর সাথে কথাই বলতে পারেন নাই। তো আপনার পুরো বডিটা নীল হয়ে গেছিল একইভাবে। তো যিনি কথাটা বললেন তার অবস্থা তো বোঝেনি রাসেল ভাই কি অবস্থা। তো যখন সবকিছু নর্মাল হয়, সবাই তাকে বুঝিয়ে টুঝিয়ে নর্মাল করে 1-2 মাস পর যখন সেই বাসায় আপনার ফার্নিচার গুলো নিতে আসে রাসেল ভাই, একটা ফার্নিচারও নিতে পারে না কেউ, নট আ সিঙ্গেল ফার্নিচার, নড়তেই পারে না। প্রথমে 7 জন আসে, পরে 10 জন, পরে 50 জন, পরে 70 জন, একটা বান্দা ওইখানকার আপনার একটা ফার্নিচার মুভ করতে পারেনি। তো এখানে একটা আমি ইনভেস্টিগেট করতে যখন আমি এলাকায় যাই, সে যখন আমাকে ডাকে, সেই আশেপাশেই থাকে, জায়গাটার নাম বলবো না, সে আমাকে বলতে বারণ করেছেন। তো আমি ওই এলাকায় যাই, এবং ওয়ান অফ দা যে আপনার ফার্নিচার সরাতে এসেছিল সেখানে একটা পানের দোকান নিয়ে বসছে। তো তার সাথে পানির দোকানের ব্যবসায়ী, হ্যাঁ, ওখানে অনেকেই তাকে চেনে। তো সে আমাকে বললেন যে হ্যাঁ, আমি একটা আলমারি সরাতে গেছি, আমরা 4 জন মিলে সে আলমারি উঠাতে পারি না, তো 2 জন মিলে আলমারি উঠে ফেলি। যখন 4 জন মিলে পারি না, তখন 10 জন আসছে, তাও পারি না। শুধু লাস্ট মোমেন্টে যখন বাসাটা ছাড়ে তুলি, তখন সারা মানে খালি তার জামা কাপড় ছাড়া কিছুই নিতে পারে না বাসা থেকে, কোনো ফার্নিচার নিতে পারে না। এটা কোনো ব্যাখ্যাও নাই। এবং ব্যাখ্যাটা কি আমি রাসেল ভাই লাস্ট একটু ক্লিয়ার করে বলি, যে দারোয়ানটা কাজ করতো সেই দারোয়ানটা ঠিক 2 মাস পরে ওনারা বাসা যখন লিভ করে, ঠিক 2 মাস পরে উনিও চাকরি ছেড়ে দেয়। কিন্তু দারোয়ানটা চাকরি কেন ছাড়ে, এই জিনিসটা তখন কাছেই স্কুলে পড়তো। তো দারোয়ানটার সাথে তার একদিন দেখা, সে অন্য বাসায় থাকে, অন্য বাসায় দারোয়ান হিসেবে আছে। সে বলে যে আমি প্রায় সময় বাসাটা ঠান্ডা পেতাম, এবং ছাদের উপরে আমি কাউকে দেখতে পেতাম, কিন্তু বুঝতাম না এটা কি মানুষ না কিছু। তো আপনাদের সাথে এত বড় বড় ঘটনা ঘটার পরে আমি ভাবলাম যে এখানে থাকাটা সেফ না, আমি বাসাটা ছেড়ে দিই। স্টিল নাও যতদিন পর্যন্ত ওখানে অ্যাপার্টমেন্ট হয় রাসেল ভাই, ওই বাসাটা খালি ছিল। এখন ওখানে অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, অনেকে সবাই চিনতেও পারে সেই অ্যাপার্টমেন্টের নাম, আমি বলবো না সেটা। আমরা জায়গাটা গেস করতে পারছি কোন জায়গা দিয়ে মানে যেতে হবে সেটা, এবং আমি ওই মানে এতক্ষণ পর্যন্ত বুঝি নাই। যখন আপনি অ্যাপার্টমেন্টের কথা বললেন তখন আমি বাসাটা একদম পরিষ্কার বুঝতে পারছি। অ্যাপার্টমেন্টে খুব বেশি দিন হয়নি, হয়তো খুব বেশি হলে 2-3 বছরের মধ্যে চলে, 3-4 বছর। রাইট, আমি বাসাটা চিনতে পেরেছি খুব ভালোভাবে, এবং তার পাশে আমার একটা রিলেটিভের বাসা আছে, সো আমি তাকে জিজ্ঞেস করে আরো বেশি জানতে পারবো এই বিষয়ে। তো এখন এরপর থেকে তিনি জাস্ট একটু ফিনিশ করে দিই, তাকে একটু ধন্যবাদ জানাচ্ছি তার এত ডেয়ারিং একটা ঘটনা আমাকে শেয়ার করার জন্য। মূল ঘটনা যে উনি বলেছেন পরে খালার বাসায় থেকে বড় হন, পরে খালাই তাকে বিয়ে দেন, এবং মানে ওই অ্যাপার্টমেন্ট না হওয়া পর্যন্ত পুরো জায়গাটা ওইরকম ফাঁকাই ছিল, ফার্নিচার সহই ছিল, কোনো মানুষ ছিল না। আচ্ছা, ফার্নিচার সহ ছিল। পরে সেটা সরাতে পেরেছে, তারপরে সরাতে পেরেছে কিনা সেটা আপনি জানার চেষ্টা করেন, কিভাবে কি হলো। তারা বাসা থেকে ভেগেছে, মানে তার থেকে বেঁচেছে। ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, শেষ তো নাকি? শেষ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখি কি অবস্থা আমাদের SMS আলিফের কাছে। তার আগে কিছু SMS। আলিফ, শুনি আপনার সেকেন্ড যে ঘটনাটা। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে দ্বিতীয় ঘটনা শুরু করছি।
দ্বিতীয় ঘটনাটিও আমার বেশ আগের ঘটনা, 1993 সালের ঘটনা বলবো। আচ্ছা। তো এর আগে যে ঘটনাটি পেয়েছি কিভাবে তার ওয়েটা একটু বলে দিই আপনাদের সবাইকে। রিসেন্টলি আমি একটু নারায়ণগঞ্জে গেছিলাম পপির বাসায়। তো নারায়ণগঞ্জ থেকে আসবার সময় আপনারা জানেন এখন রাজনীতির পরিস্থিতি যে এখন এত ট্রান্সপোর্ট পাওয়া যায় না। তো আমি কোনোভাবে রাস্তার মধ্যে একটি অ্যাম্বুলেন্স পেয়ে যাই এবং সেটা একটা লাশবাহী গাড়ির অ্যাম্বুলেন্স। তো আমি তার সাথে মানে অ্যাম্বুলেন্সে উঠি, বেশ ভালো ভাড়া দিয়ে উঠি ধানমন্ডি আসার জন্য। তো আমার সাথে একজন ওঠে, সেও আরেকজন কাস্টমার পায়। তো একসাথে বসে আসার সময় সে আমাকে বলে, তো লাশের গাড়িতে বসে আছে, আপনাকে একটা ঘটনা বলি, শুনবেন? তো অনেক বড়, তো রাস্তায় অনেক জ্যাম ছিল। তো যাত্রাবাড়ি আসার আগেই তাদের ঘটনাটি শুনে ফেলি আমি। ঘটনাটি ঠিক এরকম যে উনি যখন আপনার স্টেশন মাস্টার ছিলেন, স্টেশন মাস্টার ছিলেন ওকে। মানে নরসিংদী যে স্টেশনটা আছে সেখানকার স্টেশন মাস্টার ছিলেন। আচ্ছা। তো 1993 সালে রাসেল ভাই এত ভালো ট্রেন ছিল না তখন, ম্যাক্সিমাম ট্রেন ছিল লোকাল ট্রেন আর কি। তো ঢাকা থেকে আগত একটি ট্রেন আসার কথা ছিল রাতের 2:30টার দিকে। আচ্ছা। সে তখন স্টেশনে এবং রাত 2:30টার দিকে ওই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছে রাসেল ভাই। আচ্ছা। চারিদিকে প্রচন্ড বৃষ্টি, শুধু বৃষ্টি, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে যে আশেপাশের লোকজন যে কজন ছিল সবাই ঘুমেছিল এবং যে লোকটি ট্রেন কন্ট্রোল করে, পতাকা নাড়িয়ে আমরা সবাই দেখেছি, সেই লোকটিকে সে পাচ্ছে না। তো সে তার রুমে গিয়ে সিগারেট নিয়ে এসে আবার প্ল্যাটফর্মে আসার পরে সে দেখতে পায় যে ইলেকট্রিসিটি চলে গেছে। তো ওই মুহূর্তে আস্তে আস্তে করে একটি শব্দ তিনি বাম পাশে শুনতে পেলেন, যেখানে এমন হচ্ছে যে একটি ট্রেন আস্তে 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 করে তার সামনে এসে থামলো, প্ল্যাটফর্মের সামনে, তার সামনে এসে থামলো। আচ্ছা। তো এরকম কখনো হয়নি, তার 20 বছরের এক্সপিরিয়েন্সে সে এরকম কখনো দেখেনি যে একটি ট্রেন আসার আগে অনেক সিগন্যাল দেয়, হুইসেল দেয়, সামনে একটি লাইট থাকে। বাট এই ট্রেনটি মানে টোটালি অদ্ভুত, মানে কোনো কিছুই নাই রাসেল ভাই। উনি বলছে যে উপরে আল্লাহ নিজে, আমি যখন ট্রেনটা দেখি আমি আপনার ইঞ্জিন রুমে ঢুকি যেখানে ড্রাইভার থাকে। তো ঢুকে দেখে যে কেউ নাই, আসলে একটা লোকও নেই। সে যখন নামে প্রথম বগিটা চেক করে, এখন যেমন ট্রেনের একটা বগি থেকে একটা বগিতে যাওয়া যায়, ওই সময় এই ব্যবস্থাটা ছিল না, বন্ধ থাকতো, ক্লোজ ছিল। তো সে একটা বগিতে চেক করলো যে একটা মানুষও নেই। এর আগে একটা জিনিস আমি মিস করে গেছি রাসেল ভাই, ট্রেনটি আসার পর সে আধা ঘন্টা ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে, বা ট্রেন থেকে একটা মানুষ নামে নাই, ট্রেনটা ছাড়ছেও না, কিছুই ছাড়ছে না, চুপ করে জায়গায় দাঁড়িয়ে আছে। সত্য সে ট্রেনে একটি প্রথম বগিটা চেক করলো, দ্বিতীয় বগি চেক করলো, 6টা বগি ছিল ট্রেনের সাথে, এবং লাস্ট বগিতে যখন সে চেক করে দেখলো কেউ নাই, লাস্ট বগিতে সে যখন ঢুকে দেখলো একজন মানুষ বসে আছে। সে টর্চ মারার পর দেখতে পেল এবং সেই মানুষটি একটি মহিলা মানুষ, কিন্তু তার শরীরে কোনো কাপড় নেই বা এরকম স্ট্রাকচারও সে কোনো কিছু শো করছে না। তো সে খুব ভয় পেয়ে যায় এবং ট্রেন থেকে নামতেই তার রুমে যায়, ওটা মানে বাঁশি নিয়ে আসতে দেখে ট্রেনটি ওখানে নাই। তো আমাদের রেল লাইনে যদি ট্রেন লাস্টে যেতে থাকে, একটা ট্রেল তো আমরা পাবো যে চলে যাচ্ছে ট্রেনটা, এত তাড়াতাড়ি ইঞ্জিন স্টার্ট দিতে হবে, তারপর আস্তে আস্তে আগাবে, ফট করে তো চলে যাবে না। ওই ট্রেনটি আর পেল না এবং তার 20 বছরের এক্সপিরিয়েন্স ওই দিন তার প্রথম ধাক্কা, যে এরকম কোন একটা ট্রেন দেখলাম যে ট্রেনটি এসে আমাকে ট্রেনে উঠালো, নামলাম, ট্রেনটি চলে গেল। আচ্ছা। এবং ট্রেনটির নামটি সে ভালো করে মার্ক করে রেখেছিল, আমি রাসেল বলি রাঙা এক্সপ্রেস। লাস্ট 100 বছর বাংলাদেশে কোন রাঙা এক্সপ্রেস নামে কোন ট্রেন ছিল না। তো সে অনেক অবাক হয় এবং সে কাউকে বলতেও পারে না তার প্রফেশনের কথা, এবং সে নিজের মতো রাখতে পারছিল না। তো এর মধ্যে কোনো কিছু হয়নি। ঠিক 1 বছর পর আসলে ঠিক একই দিনে 1 বছর পর, সেদিন পূর্ণিমা, আলো মানে সূর্য ছিল, চাঁদ ছিল আসলে, তো আপনার সে প্ল্যাটফর্মে আবারও যাওয়ার পরে দেখে যে তখন ইলেকট্রিসিটি ছিল, কোনো অ্যাবনর্মাল কন্ডিশন ছিল না, কিন্তু হঠাৎ করে একটি ট্রেন আসে, ট্রেনটি আস্তে 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 তার সামনে আসে এবং ট্রেন থেকে আসলে আগের মতো কোনো মানুষ নামে না, ঠিক একইভাবে আগের মতো খালি। তো সে আবারও ইঞ্জিন রুম চেক করলো, দেখলো কেউ নাই, আগের মতো একে একে প্রতিটি বগি চেক করলো, কেউ নাই। লাস্ট বগিতে সে যখন দেখলো, মানে উঠার সাথে সাথে দেখলো যে 6জনের মতো মানুষ বসে আছে, কিন্তু কারো মাথা সাথে নাই। 6জন বসে আছে এবং সবাই জানালার দিকে কিন্তু বডি ফেস করে রাসেল ভাই, কিন্তু সে কোনো মাথা দেখছে না। এইটাই বলে ও মাগো বলে সে যখন ট্রেন থেকে নামতে যাবে, ওই মুহূর্তে ট্রেনটি এত জোরে ছেড়ে দেয়, সে আর নামার সাহস পায় না। আমি সারা শরীরে ফিল করছি এটা স্বপ্ন তো হতে পারতো, কিন্তু না, আমি তো বাস্তব, আমাকে ট্রেন নিয়ে যাচ্ছে। এবং এত জোরে রাসেল ভাই, বাংলাদেশে আগামী 100 বছরের মনে এত স্পিডি ট্রেন আসবে না তার ভাষ্য মতে। আমি এতদিন চাকরি করলাম, এরকম কোন ঘটনাও শুনি নাই, তা আমার সাথেই ঘটতেছে, বাট এত জোরে ট্রেনটা যাচ্ছে, আমি ট্রেন থেকে নামতে পারছি না। আর ওই মুহূর্তে ওই লোক যারা ওই মুহূর্তে ট্রেনের বগিতে ছিল, তারা তার কাছে আসছিল
এবং তারা এত আস্তে আস্তে কাছে আসছে এবং হঠাৎ করে একটি বিকট আওয়াজ হয়। আওয়াজের পরপর দেখা যায় যে সামনে যেসব বগিগুলো আছে সব লাইনচ্যুত হয়ে যাচ্ছে এবং তার যে বগিটা পাশের খাদে পড়ে যায়। খুব অদ্ভুত ব্যাপার এটা। খাদ থেকে সে যখন উপরে ওঠে, একটু উঁচু জায়গা, মনে করেন একটু টিলার মতো, রেল লাইন মানে রেল ট্র্যাকটা একটু টিলার উপরে, এরকম আর কি উঁচু জায়গা, সে যখন উপরে ওঠে, রেল লাইনের উপরে ওঠে, সে নিচে তাকিয়ে দেখে ওই ট্রেনটি নাই রাসেল ভাই। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে ওই যে মহিলাটাকে 1 বছর আগে দেখেছিল, সেই মহিলাটা তার দূর থেকে দেখছে যে ওই রেল লাইন মানে ওই রেল লাইন ধরে দূর থেকে দেখে তার কাছে আসছে। এই দেখে সে ওই রেল লাইন ধরে উল্টো পথে দৌড়াচ্ছে, তো দৌড়াচ্ছে, এত জোরে দৌড়াচ্ছে মানে আমার শক্তি কি বেড়ে গেল নাকি আমি জানি না, এত জোরে দৌড়াচ্ছে এবং দৌড়ানো অবস্থায় সে কিছু সুগন্ধি পেল, মানে নিঃশ্বাস নিচ্ছে আর নাক দিয়ে যে আতরের গন্ধ এরকম কিছু একটা পাচ্ছে সে। এবং সে দেখে যে ওই যে ডিস্টেন্সের মানুষ মানে যে মহিলাটা আসছিল তার দিকে, সে যত দৌড়িয়ে যায় তত ডিস্টেন্সের কাছে ওই মহিলাটা আসছে। আচ্ছা, একটা পর্যায়ে যখন তার শরীরের সব শক্তি চলে যায় এবং সে একটা জায়গায় বসে দেখে ওই মহিলাটাই আর নাই, তো মাথার থেকে ঘাম মুছে বাম পাশে জাস্ট রেলের পাতের উপর হাতটা রাখতে একটা হাত একটা উঁচু জায়গায় পড়ে। প্রথমে এত কিছু বোঝে নাই, কিন্তু এই চাঁদের আলোতে সে দেখতে পায় সে একটি মাথার উপর হাত রেখেছে। আচ্ছা, এই জিনিসটা ফিল করবার সাথে সাথে সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান ফেরে তখন দেখে যে সে কোথায় আছে রাসেল ভাই। এটা সবচেয়ে আশ্চর্যজনক, সে আছে ভারতে। আচ্ছা, ভারতে তার জ্ঞান ফেরে এবং আমাদের বাংলাদেশের লোকেরা তাকে যখন নিয়ে আসে, ভারত থেকে নিয়ে আসতে হয়। তো সবাই জিনিসটা এভাবে দেখে যে বর্ডার ক্রস করে সে চলে গেছে। এই জিনিসটা দেখে তাকে যখন বাংলাদেশ পেপারে আসছিল রাসেল ভাই, সে যখন বাংলাদেশে আসে, আসার ঠিক 1 সপ্তাহ পর সে যখন মানে রেজিগনেশন মানে সে যখন রিজাইন করবে, ঠিক 1 সপ্তাহ পরে চিন্তা ভাবনার 1 সপ্তাহ পর দেখে ওই যে রনস্ট্রিং স্টেশনে তার সাথে যে ইনসিডেন্টটা ঘটেছে সেখানে একটি ছেলে কাটা পড়ে মারা গেছে। আচ্ছা, 1 সপ্তাহ পর। এবং টাইমটাকে এরকম ভাবে ফিক্স করা, সে বাংলাদেশে আসার পরে ঠিক 1 সপ্তাহের মধ্যে এরকম কিছু একটা দেখবে এবং এই টাইমটা পুরাটাই ফিক্স করা নাকি তার জানা ছিল না। এবং সেই ট্রেনটা নরসিংদীতে নিয়ে চলে গেছে কোথায়, এবং যে ট্রেনটা আসলে কোনো অস্তিত্বই নাই। এবং আপনি বাংলাদেশের যারা ট্রেনে চলাফেরা করে, তখন এখন তো লাইন হয়েছে ঢাকা থেকে ভারতে যাওয়া, রাইট, তখন তো এটা ছিল না রাসেল ভাই। ভারতে গেল কিভাবে সে? তো তার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে এই জিনিসটা। এবং সে যখন রিজাইন করে দেয়, সে বলে আমি জীবনও এই কাজ করবো না, এবং সে নর্মালি অন্য কাজ করতে থাকে। এরপর আর কখনো সে এবং তার সাথে আপনার দেখা হয়েছিল এই কয়েকটা দিন আগে। বেশি দিন আগে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার পরবর্তী ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে কমেন্ট আবারও আসছে। ভাই, ঘটনাটি আমি যার ঘটনাটি বলবো, সে আমার খুবই ক্লোজ একটি বড় ভাই আর কি। তো সে যখন 2007 সালে আপনার অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যায়, পড়াশোনা করতে যাওয়ার পরে উনি যায় একটু সাবার্ব এরিয়াতে। আচ্ছা, আমি বলি আমরা সবাই জানি পার্থের নাম সবাই শুনেছি অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার পার্থে সে যায়, ওইটি একটু সাবার্ব এরিয়া। তো যেই বাসায় সে থাকতে যায়, মানে পৌঁছানোর পরে তাকে ইনফরমেশন দেওয়া হয় যে এখানে তুমি থাকতে পারো। অনেক খোঁজাখুঁজির পরে সে একটি বাসা পায়, 3 তলা একটি বাসা। 3 তলার লাস্ট 2টা ফ্লোরেই আপনার বাংলাদেশিরাই ছিল আর কি। তো 3 তলায় তার জায়গা মেলে। তো জায়গা মেলার পরে ওই বাসার যে বাড়িয়ালি অ্যাকচুয়ালি, তো সে তাকে একটি রুম দেয়। তো সেই রুমে থাকার মানে ওই বাসায় ওঠার ঠিক 2 সপ্তাহ পর থেকে রাসেল ভাই তার সাথে ঘটনা শুরু হয়, যেগুলি অ্যাকচুয়ালি সে কখনো এসবের মধ্যে বিশ্বাসী না। সে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটি মানুষ। তো হঠাৎ করে যখন তার সাথে এরকম মানে অকল্পনীয় কিছু ঘটবে রাসেল ভাই, আপনি বুঝতেই পারছেন, আগে 2টা ঘটনা বলেছি, অকল্পনীয় ঘটনাগুলো যখন সামনে চলে আসে তখন মাথার অবস্থা ঠিক থাকে না। রাত তখন গভীর, হঠাৎ করে তার বিছানার পাশে খাওয়ার সাউন্ড আসছে। সে প্রথমে বোঝে নাই, হতে পারে যে পাশের রুমের কেউ হয়তো তার পাশে সে খাচ্ছে বা কিছু, কিন্তু যখন সে ঘুমোতে আসে তখন দেখে বাসার সবাই মোটামুটি ঘুমোতে চলে গেছে। তো ওই দিন রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল রাসেল ভাই। হঠাৎ করে তার ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে এরকম যে তার পাশে বসে কেউ খাচ্ছে। খাওয়ার সাউন্ড সে জাগ্রত হওয়ার পরও পাচ্ছে এবং লাইভ পাচ্ছে যে আমার পাশে এত জোরে সাউন্ড করে কে খাচ্ছে, কোনো কিছুই নাই। লাইট জ্বালানোর পর সাউন্ড ভ্যানিশ। এটা ছিল তার আপনার ওই দিন প্রথম অভিজ্ঞতা, এরকম একটা মানে অকল্পনীয় জিনিস তার জীবনে। তো সে যখন এই জিনিসটা পাশের রুমের অন্য ফ্রেন্ডদেরকে জানায়, বাংলাদেশি সবার সাথে পরিচিত হয়ে যায়। তো জানানোর পর পাশের যে লোকগুলা ছিল তারা তাকে বলে যে এটা কিছু না, এটা তোমার হয়তো মনের ভুল, বা পাশে তো অনেক ছেলে পেলে ছিল, হতেই পারে, তুমি এটাকে নর্মাল হিসাবে নাও। কিন্তু পরের দিনে কি একই, সে যখন ঘুম ভাঙে তখন তার ঘুম ভাঙার পর দেখে যে ঠিক একই ভাবে খাওয়ার সাউন্ড, কিন্তু দরজা খোলার পর দেখে
সাউন্ড নাই, এবং কাছে মানে আবার রুমে আসা করতেছে না, সাউন্ডটা চলে গেছে, এরকম চলে আসার মধ্যে রেগুলারই হচ্ছে কিছু না কিছু। রেগুলার কিছু না কিছু হচ্ছে। এবং ঠিক ওই দিন পরে, ঠিক 2 থেকে 3 দিন পরে হঠাৎ করে তার রুমের মধ্যে সে যা দেখতে পায় সেটা হচ্ছে মানে বাজে একটা দুর্গন্ধ, এবং একটা লোক মানে সারা শরীর থেকে চামড়া খসে খসে পড়ছে, এরকম একটা লোককে সে দেখতে পায়। এবং যখনই দেখে যে একবার ভাবা যায় যে আমাদের ঘরের মধ্যে আমরা কেউ দেখলে কি করতাম, মানে উনি তো দৌড়ে বাসা, যে কজন মানুষ আছে সবাইকে জায়গায়, আশেপাশের মানুষগুলোকে জায়গায়, স্বাভাবিক। রাতের বেলা, রাত তখন গভীর রাত, এবং মানুষ তো কমপ্লেন করে যে ওখানে এত চিল্লাচিল্লি কেন হচ্ছে। যখন আসে তো পুলিশও চলে আসে, তো দেখে ওই বাসায় ইনভেস্টিগেট করার পর ওই বাসায় কোনো অবনর্মাল কিছু নাই, এবং কেউ কখনো অ্যাবনর্মাল কিছু পায়ও নাই রাসেল ভাই। হঠাৎ করে ইউনিভার্সিটি শেষ করে যখন সে বাসায় আসছে, তখন সন্ধ্যাবেলা, খুবই নর্মাল ডে রাসেল ভাই, সে দেখতে পাচ্ছে যে হাতের মধ্যে গল গল করে রক্ত পড়ছে। মাথায় হাত দিয়ে দেখে তার মাথা থেকে রক্ত আসছে, কোনো ব্রুইজ নাই, কোনো ব্যথা নাই, কোনো ইনজুরি না রাসেল ভাই। রাস্তা থেকে হাঁটা অবস্থায় তার মাথা দিয়ে রক্ত আসছে। দৌড়ে বাসায় যায়, আয়নার সামনে যায়, যারা ছিল ওই মুহূর্তে, অ্যাকচুয়ালি ওই মুহূর্তে তখন কেউ ছিল না, খালি বাড়িয়ালি ছিল এবং তার হাজবেন্ড ছিল, তখন তার বয়স্ক মানুষ। তাদেরকে দুজন যখন দেখায়, তাদের দুজনকে যখন দেখায়, তখন তারা বলতে থাকে যে এইটা তো কোনো ব্যথা নাই, মানে রক্ত যত মুছছে রাসেল ভাই ততই রক্ত পড়ছে। খুবই অবাক করার মতো অবস্থা। উনি এই অবস্থা থেকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পর রাসেল ভাই ডাক্তাররা একবার রক্ত মোছার পর আর কোনো রক্ত বের হয় না। আশ্চর্য ব্যাপার, খুবই আশ্চর্য ব্যাপার। তো তার সাথে এরকম ঘটছে, সে বলে যে আমি জীবনেও কোনো কিছু বিশ্বাস করি না, অথচ এই জিনিসগুলোই আমার সাথে ঘটছে। সে আবার যখন বাসায় আসে খুবই নর্মাল অবস্থায়, মাথায় ব্যান্ডেজ করা, কিন্তু কোনো পেইন নাই রাসেল ভাই, নট আ সিঙ্গেল পেইন, মাথায় কোনো ব্যথা নাই, কিচ্ছু নাই, কোনো ইনজুরির দাগও নাই, কিন্তু সে মাথায় ব্যান্ডেজ করে নিয়ে আসে। তো আপনার মানে বলতেছে যে আমি এরকম কখনো ঘটবে আমার সাথে কখনো কল্পনা করি নাই। এই জিনিসগুলা ঘটতে ঘটতে ওই দিন রাতের বেলার ঘটনা রাসেল ভাই, যেদিন আমি বলছিলাম যে ওনার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, সেদিন সারা রাত মানে সে ঘুমাতে পারে নাই। আচ্ছা। তো ঠিক 4টার দিকে হবে, রাত 4টার দিকে হঠাৎ করে তার ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে একটা চিৎকারে। চিৎকারটি কয়েকজন মেয়ে মানুষের খুব জোরে চিৎকার, খুবই জোরে চিৎকার। তার ঘুমটা ভেঙে যায় এবং সে কেঁপে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে দেখে যে তার দেয়াল জুড়ে রক্ত, চারদিকে দেয়াল, চারদিক থেকে মানে ঝর্ণার মতো রক্ত পড়ছে। আচ্ছা। এত রক্ত সে কখনো আগে দেখেনি। এখন অ্যাবনর্মাল একটা কিছু ঘটছে, সে তো এটা জাজ করতে যাবে না যে এটা রক্ত পড়ছে বা কি, সে দৌড়ে বাসা থেকে নেমে গেছে এবং বাড়িওয়ালাকে বলছে যে আপনি এই রুমে একদিন থাকেন, এক রাত থাকেন, আপনি টের পাবেন, তাহলে বুঝবেন, আপনি আমার কথা বিশ্বাস করেন না। তো বাড়িওয়ালি তার কথা শুনে মানে তার উপর দয়া করে তাকে রুম চেঞ্জ করে দেয়। রুম চেঞ্জ করে তাকে নিচতলায় একটি রুম দেয়, এবং তার রুমে তার সাথে ঘটার পরে অন্য ছেলেরা কেউ যেতে চায় না, ওই রুমটি খালি ছিল। আচ্ছা। তো রাসেল ভাই বেশি কথা বাড়াবো না, জিনিসটা ছোট করে নিয়ে আসি। সেদিন প্রচন্ড বৃষ্টি রাসেল ভাই, ইউনিভার্সিটি থেকে তিনি ব্যাক করছেন। এই বৃষ্টির মধ্যে যে বাসায় তিনি থাকেন তার 200 গজ আগে, মানে 200 গজ আগে সে বাসাটা মানে দেখতে দেখতে মানে হেঁটে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখে যে ছাদের উপর থেকে একদম ঝাঁপ দিবে অবস্থা। আচ্ছা। একজন মহিলা ছাদের উপর ঝাঁপ দিবে অবস্থা, সে দৌড়ে কাছে যাওয়ার চেষ্টা করতে করতে অলরেডি ঝাঁপ দিয়ে ফেলেছে। আচ্ছা। সে সামনে যাওয়ার পরে মানে যখন ডেড বডিটা ধরতে যায়, সে কাপড়টা সরিয়ে দেখে যে ওখানে কিছুই নেই। তাহলে সে যেটা দেখলো সেটা কি, তার মাথায় মানে সে কোনো কিছুই সে মিলাতে পারছে না। এবং যতই মানুষের কাছে আপনার এক্সপিরিয়েন্সের কথাগুলো শেয়ার করছে, যতই মানুষকে বলছে, সে বলছে না এটা তোমার কোনো ধরনের ভুল, তোমার হ্যালুসিনেশন। তুমি, আমরা জানি যে আপনার স্কিজোফ্রেনিয়ার পেশেন্টরা মাঝে মাঝে এসব জিনিসগুলা অনেক সময় লক্ষ্য করতে পারে। তো আমি চাই, মানে উনি চাচ্ছিল যে আমি ডাক্তার দেখাবো। তো যখন ডাক্তার দেখালো, ডাক্তার বলে যে আপনি সিজোফ্রেনিয়ার পেশেন্ট না, সিজোফ্রেনিয়ার পেশেন্টরা নর্মালি কানের মধ্যে ফিস ফিস সাউন্ড খুব বেশি শুনতে পায়, তো আপনার এটা কোনো রোগ না, আপনি বেটার এই ওষুধগুলা খান এবং আপনি ঠিক হয়ে যাবেন। লাস্ট দিনের ঘটনা রাসেল ভাই, সে বাথরুম থেকে গোসল করে বের হচ্ছে, দরজা খুলেই দেখে যে তার রুম ভর্তি পানি। আচ্ছা। আপনার গোড়ালি সমান পানি। হঠাৎ করে পানিটা লাল হয়ে গেল এবং নিচের থেকে একটি হাত উপরে উঠে আসছে। ওইটা দেখে মানে ওই জিনিসটা পুরাটা হাত উপরে উঠার আশাকে সে নিচে নেমে গেল। বাসার সবাইকে ডেকে নিয়ে উপরে নিয়ে আসার পর সব নর্মাল। সে নিজের মনটাকে টিকাতে পারলো না, কারণ যেগুলো সে দেখছে, যেগুলো ফেস করছে, সেগুলো আসলেই তার জন্য যৌক্তিক না, মানে তার জন্য এটা সুইটেবল না। সে বলছে আমি থাকবো না এখানে। তারপরে চলে এসছে এখানে, সে বাসাটা ছেড়ে দেয়। আচ্ছা। ওই বাসা থেকে ওই লেন থেকে 2-3টা পরে লেন একটা বাসা নেয়, এবং বাসাটা হচ্ছে একতলা বাসা আর কি। যেদিন সে বাসায় ঢোকে, যেদিন সে থাকে ওই বাসায়, মানে থাকা শুরু করলো, ওই দিনের রাতের ঘটনা।
ঠিক ঘুম ভাঙে রাতের বেলা, গভীর রাত, আমি খুব ছোট করে বলে দিচ্ছি, গভীর রাত ঘুম ভাঙে, ঠিক সেই বাজে গন্ধ শরীর থেকে খসে খসে চামড়া পড়ছে, তার চোখের সামনে ঘটছে। সে বাড়ি চেঞ্জ করে কোনো লাভ হয়নি। আচ্ছা, সে ওই এলাকা ছেড়ে বাংলাদেশ আসার প্ল্যান করে ফেলে এবং 1 মাসের মধ্যে সে 1 মাসও টিকতে পারেনি। সে তার বাংলাদেশে এসে বাংলাদেশে আসার পরে কি আর কিছু ঘটেছে? বাংলাদেশে আসার পর সে একটা জিনিস জানতে পেরেছে যে ওই যে বাসার প্রথম সে উঠেছিল সেইখানের যে হাজবেন্ডটা ছিল, সেই হাজবেন্ডটা মারা গেছে। এটা কোনো রিজন না, এটা কোনো রিজন হতে পারে না, বাট বাংলাদেশে আসার পর তার সাথে এরকম কিছু আর ঘটেনি। হ্যাঁ, অনেকে এটা কিন্তু বলেন যে অনেক সময় দেখা যায় যে মানে এমন কোন দেশ যে দেশে যেতে হলে মানে সমুদ্র পার হতে হবে আর কি, এরকম কোন জায়গায় গেলে হয়তো মানে তারপরে কষ্ট করে সেই জায়গায় গেছে, অথচ তার সাথে কিন্তু রাসেলের অনেকগুলা রুমমেটস আছে, বাট তারা কখনো এসব জিনিস ফেস করেনি। শুধু সেই কেন ফেস সেই নিজে কেন ফেস করলো, এটাই তার কোশ্চেন। আলিফ, অনেক থ্যাঙ্কস। আজকে আলিফের ভূত এফএমে 4 বছর হলো, রাইট? 2011 সালের ফেব্রুয়ারিতে আপনি এসেছিলেন এবং আজকে সেই হিসেবে 4 বছর হয়ে গেল এবং 4 বছর ধরে ভূত এফএম এর সাথে আলিফ আছেন। খুব কম আসেন, মাঝখানে অনেকটা সময় বিরতি ছিল এবং তারপরে আবারও আজকে এসছেন তিনি। সো অনেক ধন্যবাদ কষ্ট করে। আসসালামু আলাইকুম। ভূত.com-এর সকল লিসেনারদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান। এখন আপনাদেরকে এমন একটি গল্প শোনাতে যাচ্ছি লিসেনার্স, যে গল্পটি আমি এবং আমার টিম আমরা কালেক্ট করেছিলাম। আমরা যখন নোয়াপাড়া টি স্টেটে গিয়েছিলাম, হবিগঞ্জ জেলার, এবং আপনারা ইতোমধ্যে একজন ব্যক্তির সাক্ষাৎকার দেখেছেন। তিনি হচ্ছেন আমাদের দুলালদা। উনি একজন চা শ্রমিক। ওনার কাছ থেকেই বেসিক্যালি ঘটনা সংগ্রহ করা, এবং আপনারা ইতোপূর্বে যে ঘটনাটি শুনেছেন একটি সাপের গল্প, এটিও ওনার কাছ থেকে কালেক্ট করা, এবং এখন যে গল্পটি আমি বলবো এটিও উনি আমাদেরকে বলেছেন। আমাদের সাক্ষাৎকারের একটি পর্যায়ে আপনারা শুনেছিলেন দুলালদা এক ধরনের লতার গল্প করছিলেন। ওনাদের ভাষায় এটাকে ভোলা লতা বলে। তো ওই ভোলালতা রিলেটেড একটি গল্প উনি পরবর্তীতে আমাদের সাথে শেয়ার করেন। সেই গল্পটি এখন আপনাদেরকে আমি বলতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, এই ভোলালতা বিষয়ক কোনো বিষয় আসলে আগে থেকে আমার জানা ছিল না। হবিগঞ্জে নোয়াপাড়া টি স্টেটে গিয়ে দুলালদার সাথে কথোপকথনেই আমরা প্রথমে বিষয়টা জানতে পারি, এবং এই রিলেটেড ঘটনাও এর আগে আমি কখনো আসলে পাইনি, এবারেরটাই প্রথম। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। লিসেনার্স, দুলালদা উনি যেহেতু নোয়াপাড়া টি স্টেটের একজন চা শ্রমিক, তো উনি যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন এটিও ওই নোয়াপাড়া টি স্টেটের একজন শ্রমিকের গল্প, কিন্তু উনি তার নামটা মনে করতে পারেন নাই, যার কারণে আমাদেরকে ওনার নামটা ঠিক বলতে না পারলেও ঘটনার সময় বা ঘটনার সব ডিটেলস আমাদেরকে বলেছেন। তো ওনারা একটা বিষয় আমাদেরকে বলেন, সেটা হচ্ছে যে চা শ্রমিকরা মাঝে মাঝে বাৎসরিক শিকার উৎসব করে। এটা বহু প্রাচীন তাদের একটা প্রথা। বছরের একটি নির্দিষ্ট সময়ে তারা দল বেঁধে শিকার করেন, এবং সেই শিকারের পদ্ধতিটা এখনও তারা উৎসবের মতো করে চালু রেখেছেন। বিশেষ করে তীর ধনুক নিয়ে তারা শিকারে নামেন। পাহাড় থেকে নেমে আসা বা পাহাড়ি টিলার এদিকে আশেপাশে বেসিক্যালি তারা খরগোশ, বন্য শূকর, এই জিনিসগুলো তারা শিকার করে থাকেন। তো ওখানে থাকা যে সমস্ত নৃতাত্ত্বিক বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, তাদের খাদ্যাভ্যাসের সাথে আমাদের তো অবশ্যই পার্থক্য রয়েছে। তো তারা এই ধরনের শিকারগুলো হরহামেশাই করেন, বিশেষ করে বছরের একটি নির্দিষ্ট সময় একটু বেশি করে থাকেন। তো লিসেনার্স, এই শিকারগুলো যখন তারা করেন, দেখা যাচ্ছে যে রাতের বেলা যখন বের হয় তখন একজন একজন করে বের হয়, দলবদ্ধভাবেও বের হয়। তো সারা রাত ধরে শিকার করে সকালে ফিরে আসে। কেউ যদি কোনো কারণে ফিরে আসতে দেরি করে বা সকালে আসতে একটু দেরি করে, কেউ উদ্বিগ্ন হয় না যে হয়তো বা চলে তো আসবেই। তো এরকম একজন ব্যক্তি, উনি একটু সাহসী ছিলেন অন্যদের থেকে। উনি চিন্তা করলেন যে একা একা বের হব। এর পিছনে কয়েকটা কারণ ছিল। সেটা হচ্ছে যে যদি দল বেঁধে বের হয় তখন শিকার যদি ছোট হয় তখন সেই ভাগাভাগি একটু বেশি হয়ে যাওয়ার কারণে মানে নিজের ভাগে একটু কম পড়ে। এই জন্য অনেকেই আবার একা একা শিকারে বের হন, তবে সাধারণত দলীয়ভাবেই তারা বের হওয়ার চেষ্টা করেন। তো ওই ব্যক্তি উনি একা একা বের হন। উনি একা একা বের হয়ে
যেদিকে শিকার পাওয়া যেতে পারে ওদিকে উনি রওনা দেন। তো সবাই যেদিকে যাচ্ছিলেন উনি আবার ওদিকে যাচ্ছিলেন না, কারণ উনি চিন্তা করলেন সবাই যেদিকে যায় ওদিকে তো আসলে শিকার পাওয়াটা পসিবল হয় না। আসলে সবাই উৎসবের মতো করেই যায়, শিকার পেতেই হবে এমন কোনো বিষয় নয়। যিনি শিকার পান তিনি বেশ মানে প্রশংসিত হন তার সমাজে, এই আর কি। তো উনি চিন্তা করলেন এইবার আমি একটি অপরিচিত জায়গায় বা যে জায়গাতে কেউ আসলে যেতে চায় না আশেপাশে, সেখানে যাব শিকারের জন্য। তো রাতের বেলা যখন উনি বের হওয়ার পরে যথারীতি উনি তীর ধনুক নিয়ে বের হন। তো উনি যখন বেশ আধা কিলোমিটার 1 কিলোমিটার এগিয়েছেন, হঠাৎ করে মানে ঝোপের মধ্যে মনে হলো যে বড় কিছু নড়াচড়া করছে। তো উনি চিন্তা করলেন হয়তো বা এটা যেহেতু বড়, মনে হয় বন্য শূকর হবে। উনি এই চিন্তাটা করেছেন। এই চিন্তা করে উনি ওই ঝোপের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকেন। তখন উনি একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই ঝোপের মধ্যে থেকে কিছু বের হয়ে যায় নাই, অথচ তার থেকে আরেকটু দূরে, সামান্য একটু দূরে আরেকটি ঝোপ রয়েছে, সেখানে মনে হচ্ছে বড় কিছু নড়াচড়া করছে। তো উনি একটু সন্দেহ করেন যে কি ব্যাপার, আমি তো এখান থেকে বের হয়ে যাওয়া দেখলাম না, বের হয়ে এই ঝোপ থেকে বের হয়ে তো ওইখানে যায় নাই, ওই ঝোপটাতে যায় নাই, তাহলে ওই ঝোপেও কি আর একটা আছে কি নাকি, উনি এই চিন্তা করেন। তো উনি চিন্তা করেন যে ভালোই তো, হয়তো বা একাধিক শিকার পেয়ে যাব, এরকমটা চিন্তা করেন। তো উনি আস্তে আস্তে পরবর্তী দ্বিতীয় পর্যায়ে যেই ঝোপের নড়াচড়া দেখেছিলেন ওই দিকে যেতে থাকেন। তো যখন উনি ঝোপের আরেকটু কাছে আসেন, তখন দেখেন ওখান থেকে আরেকটু দূরে আর একটা ঝোপের মধ্যে বড় একটা নড়াচড়া হচ্ছে। তো উনি এবারও চিন্তা করেন কি ব্যাপার, সাধারণত ঝোপের মধ্যে যদি শূকর থাকে, মানুষের আসার বা পায়ের শব্দ শোনার পর তো সে বের হয়ে দৌড় দেয়, দৌড় দিয়ে হয়তো আর একটা ঝোপের মধ্যে যাবে, কিন্তু এই ঝোপে ওরকম শব্দ, ওই ঝোপে ওরকম হচ্ছে। তো উনি আসলে বিষয়টা বুঝতে পারেন না। উনি চিন্তা করেন হয়তো বা দলবদ্ধভাবে অনেকগুলো এরকম ঝোপের মধ্যে আছে, এটাও হতে পারে। তো উনি আবার পরবর্তী ঝোপের দিকে যান। আবার যখন ওই 3 নাম্বার ঝোপের কাছে যান, দেখেন ওই ঝোপে কোনো শব্দ, মানে সারা শব্দ নাই। তার থেকে আরেকটু দূরে আর একটা ঝোপের মধ্যে বেশ নড়াচড়া। তো উনি আসলে তখনও বুঝতে পারছেন না যে উনি আসলে মানে কোন একটা বিপদে পড়তে যাচ্ছেন। উনি মনে করেছেন হয়তো বা ওনার চোখ এড়িয়ে যাচ্ছে, এই ঝোপ থেকে ওই ঝোপে চলে যাচ্ছে। তো উনিও নাছোড়বান্দা যে উনি এটাকে স্বীকার করেই ছাড়বেন, এই জিনিসটা কি। তো এইভাবে লিসেনার্স, উনি একটার পর একটা ঝোপ পার হতে হতে কোন দিক দিয়ে কোথায় যে চলে গেছেন উনি নিজেও জানেন না। উনি একটা সময় নিজেকে আবিষ্কার করেন যে চতুর্দিকে অসংখ্য টিলা, আশেপাশে বেশ ঝোপঝাড়, এমন একটা জায়গায় উনি আবিষ্কার করেন যে ওইটার পিছনে ছুটতে ছুটতে উনি এই জায়গাটাতে চলে আসছেন। তো তখন উনি আসলে বুঝতে পারেন নাই যে আসলে কিসের পিছনে ছুটছেন, আর যেটার পিছনে ছুটছেন এটাকে উনি আসলে দেখেনি নাই। আর উনি কারো দূর থেকে চিৎকার করে কারো হেল্পও নেয় নাই, এই কারণে, কারণ যেহেতু উনি চিন্তা করেছেন একাই শিকার করব, কারো হেল্প নিব না, এই জন্য উনি কারো সহযোগিতাও নেন নাই। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে উনি যে জায়গাটাতে এসেছেন এখন কোথাও কোনো নড়াচড়া নেই। এখন উনি চিন্তা করেন কি ব্যাপার, কোথাও নড়াচড়া নাই, আমি এই অন্ধকারের মধ্যে কোন জায়গাটাতে অনুমানে সেখানে তীর ছুড়ব বা সেখানে যাব। তো উনি বেশ কনফিউজড হয়ে পড়েন যে আমি আসলে কোন দিকে যাব এখন, আশেপাশে তো অনেক ঝোপঝাড়। তো উনি চিন্তা করেন আমি একটু অপেক্ষা করি, দেখি একটু হলেও তো নড়াচড়া কোথাও শোনা যাবে, তাহলে যেদিকে নড়াচড়া শোনা যাবে ওই দিকেই যাব। তো উনি অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পর হঠাৎ করে ওনার পেছন দিকে একটু নড়াচড়া উপলব্ধি করেন উনি, যে হয়তো বা পেছনে কোনো প্রাণী বা কোনো কিছু আছে। তো উনি আস্তে করে ঘুরে তাকান, যেহেতু অন্ধকার উনি ওখানে তেমন কিছু দেখতে পাচ্ছিলেন না।
তো উনি ঘুরে তাকিয়ে চিন্তা করেন যে তাহলে এদিকে আস্তে আস্তে আগাই, কিন্তু এবার আর কোনো মানে উনি এতটা বিরক্ত হয়ে গেছেন, উনি চিন্তা করছেন যে এইবার আর আমি এত মানে পা টিপে টিপে আগাবো না, এবার একটা ধাওয়া দিব, ধাওয়া দিলে অন্তত ওই জিনিসটা যদি দৌড় দেয় তাহলে দৌড় দেওয়ার সময় যেহেতু গাছপালা নড়লে বুঝতে পারবে যে কোন দিক দিয়ে যাচ্ছে, যেহেতু উনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এটার পিছনে ছুটতে ছুটতে। তো উনি একটা ধাওয়া করেন, কিন্তু দেখেন যে না, কোনো কিছু দৌড় দিচ্ছে না। দৌড় দিলেন তো গাছ তো নড়বে, তেমন কিছুই নেই। তো উনি খুব অবাক হন, কি ব্যাপার, এমন তো হওয়ার কথা নয়। হঠাৎ করে উনি ফিল করেন ওনার পায়ের সাথে বেশ কিছু লতা পেঁচিয়ে গেছে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা হতেই পারে, যেহেতু ঝোপঝাড়ের মধ্যে আসছেন, লতা তো পেঁচিয়ে যেতেই পারে। তো উনি খুব বেশি এটা কেয়ার না করে পাত থেকে লতা খুলে ফেলে উনি আবার সামনের দিকে হাঁটা শুরু করেন। তো লিসেনার্স, উনি বেশ খানিকক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎ করে এমন একটা জায়গায় নিজেকে আবিষ্কার করেন যে একটু আগে উনি পায়ের থেকে লতা খুলে হাঁটা শুরু করেছিলেন, উনি অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে ওই একই জায়গাতে চলে এসেছেন। তো উনি খুব অবাক হন যে কি ব্যাপার, আমি ঘুরতে ঘুরতে একই জায়গায় চলে আসলাম, আমি তো সোজা হেঁটেছি, আমি তো বাঁকা কোনো দিকে যাইনি, তা আবার এখানে চলে আসলাম কেন? তো উনি চিন্তা করেন হতেও পারে রাতের বেলা ভুল হতে পারে। উনি আবার হাঁটা শুরু করেন। তো লিসেনার্স, অনেকক্ষণ হাঁটার পর তিনি আবার আবিষ্কার করেন উনি আবারও সেই জায়গাটাতে চলে এসেছেন, যে জায়গাটাতে সেই লতা উনি পায়ের থেকে খুলে রেখেছিলেন। কিভাবে উনি বুঝতে পারলেন? সেটা হচ্ছে যেহেতু ওনার পায়ের সাথে লতা পেঁচিয়ে গিয়েছিল, ওখান থেকে উনি লতা খুলেছিলেন। ওইখানে আসার পরে চাঁদের, এখন রাতের বেলা, কিন্তু ওনার সাথে তো পূর্ণিমার আলোতে এই শিকারগুলো করে থাকেন, যেদিন পূর্ণিমা হয় ওই পূর্ণিমার দিনে, এই জন্য উনি স্পষ্ট সেটা দেখতে পাচ্ছিলেন যে উনি একটু আগে যেখান থেকে গিয়েছিলেন আবার সেখানে ফিরে আসছেন। তো উনি এভাবে বারবার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই উনি ওই গোলকধাঁধা থেকে বের হতে পারছিলেন না। হঠাৎ উনি আবার জঙ্গলের মধ্যে নড়াচড়া শুনতে পান। তো এবার উনি চিন্তা করেন যে আসলে এটা কি, এটা আমাকে দেখতেই হবে, সেই অনেক দূর থেকে এটার পিছনে ছুটতে ছুটতে আসলাম, এটা আসলে কি, এটা দেখতেই হবে। তো উনি এবার চিন্তা করেন এবার যেই জায়গাটাতে মানে নড়াচড়া হয়েছে এখানে উনি তীর ছুড়বেন, এর আগে উনি একটা তীরও ছোড়েন নাই। তো উনি তীর তাক করেন এবং উনি আবার যখনই একটু নড়াচড়া দেখেছেন সাথে সাথে সেখানে তীর ছোড়েন। কিন্তু লিসেনার্স, ওনার অনুমানের ভিত্তিতে ওই তীর ছোড়ার পরও যেখানে যাওয়ার পরে দেখেন যে ওনার তীরটা তীরের জায়গায় পড়ে আছে, ওখানে কিছু নাই, এবং তীর ওখানে যাওয়ার পরেও কোনো কিছু দৌড়ে পালাবে সেখানেও কিছু নাই, মানে তেমনও কিছু উনি দেখেন নাই। উনি খুবই এবার মানে ভয় পান যে কি ব্যাপার, কি হচ্ছে এগুলো, এমন তো হওয়ার কথা নয়, কোনো কিছু ছুটে পালিয়ে যাওয়ার কোনো ধরনের কোনো সাউন্ড বা কোনো গাছের নড়াচড়া আমি দেখছি না, তাহলে আমি আসলে কিসের পিছনে এতক্ষণ ধরে ছুটছি, কি আমাকে এভাবে ঘোরাচ্ছে, কে আমাকে নিয়ে আসলো? উনি এর কোনো প্রশ্নের উত্তর বা কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না। আর এটা উনি খুঁজে পাচ্ছিলেন না যে উনি যে ঘুরতে ঘুরতে বারবার একই জায়গায় চলে আসছেন। তো উনি চিন্তা করলেন যে যেভাবেই হোক এই জায়গা থেকে বের হতে হবে, আর দেরি করা যাবে না। তো উনি সাহস করে মানে আকাশের নক্ষত্র, ওনারা যেহেতু মানে আদিবাসী সম্প্রদায়, এই জন্য দেখা যাচ্ছে যে অনেক বিষয়াবলী, জ্যোতিষশাস্ত্রের কিছু কিছু বিষয় ওনাদের বংশ পরম্পরায় ওনারা জানেন যে রাতের বেলা হারিয়ে গেলে কিভাবে আকাশের তারা দেখে ওনারা মানে পথ নির্ণয় করবেন। তো উনি আকাশের তারাকে নির্ধারণ করে একটি দিক নির্ধারণ করে উনি হাঁটা শুরু করেন, যে তাহলে আমি অন্তত ডানে বায়ে যাওয়ার কোনো বিষয় থাকবে না।
তো উনি এইভাবে হাঁটছেন প্রায় 1 ঘন্টা হাঁটছেন। হাঁটার পরে যেহেতু হবিগঞ্জ, সিলেট, শ্রীমঙ্গল এই জায়গাগুলো কিন্তু পাহাড় বা টিলা আছে অনেক। উনি হাঁটতে হাঁটতে ওই তারকা নির্দেশ করেই উনি মানে তারকাকে দেখেই উনি হাঁটছিলেন। বেশ অনেকক্ষণ পরে হঠাৎ করে দেখে উনি আবার যে জায়গাটা থেকে হাঁটা শুরু করেছিলেন সেখানে চলে এসেছেন। এবং ওখানে আসার পর এবার আর একটা ভয়ঙ্কর ব্যাপার উনি লক্ষ্য করেন। সেটা হচ্ছে যে আশেপাশে যে ঝোপগুলো ছিল সেই ঝোপগুলোতে একত্রে বেশ কোনো কিছু নড়াচড়া করছে। মনে হচ্ছে যে অনেকগুলো একসাথে কিছু, কিন্তু কি সেটা এটা উনি দেখতে পাচ্ছিলেন না। এবার উনি সাংঘাতিক ভয় পান, মানে এবার ওনার ভয়ের মাত্রা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যে আসলে আমি কি বিপদে পড়লাম। কারণ এই আকাশের তারা দেখে চলেও আমি পথ খুঁজে পাচ্ছি না, তাহলে কি হলো, কি হয়েছে আমার সাথে। তো উনি ভয়ে সেন্সলেস হয়ে যাবেন, কিন্তু যাওয়ার আগ মুহূর্তে ওনার যতটুকু মনে আছে উনি যেটা পরবর্তীতে সবাইকে বলেছিলেন সেটা হচ্ছে যে সেন্সলেস হওয়ার আগ মুহূর্তে উনি দেখেছিলেন যে এই যে ঝোপগুলোর মধ্য থেকে অনেক লম্বা মানে লতা পাতার মতো কিছু বের হয়ে আসছে। এটা আসলে কোনো প্রাণী না, মনে হচ্ছে লতা পাতা। ওই ঝোপগুলোর মধ্যে থেকে লতা পাতা সুরসুর করে বের হয়ে আসছে, বের হয়ে তার দিকে আসছে এবং তার শরীরকে আস্তে আস্তে পেঁচিয়ে ফেলছে এরকম মনে হচ্ছে। এরপরে উনি আর কিছু স্মরণ করতে পারেন নাই। ওদিকে সকালেও যখন উনি ফিরে আসেন নাই তখন আশেপাশের লোকজন একটু চিন্তিত হয়ে পড়ে যে কি ব্যাপার, ও সকাল আসলো না, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। তখন লোকজন তাকে একটু খোঁজার জন্য বের হন। খুঁজতে বিকালের দিকে তাকে সেন্সলেস অবস্থায় সেখানে পাওয়া যায়। তো তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তো সব বিষয় খুলে বলেন। তো গ্রামের যিনি বা ওনাদের সম্প্রদায়ের যে প্রবীণ আছেন একজন বলেন যে তোমাকে যে এই পথ দেখিয়ে নিয়ে গেছে যে বা দিকভ্রান্ত করে দিয়েছে, এটি আসলে এক ধরনের গাছ, এটাকে ভোলালতা বলে। স্থানীয় ভাষায় সেটাকে ভোলালতা বলে, কারণ এই গাছটি চাইলে মানুষকে নাকি বিভ্রান্ত করতে পারে এবং কোনো কারণে কেউ যদি এই গাছটি একবার পা দিয়ে ডিঙায় বা পার হয়ে যায় তাহলে তার দিকভ্রান্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অন্তত সকালের আগে সে কোনোভাবেই সে পথ খুঁজে পাবে না। তো এই ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল। প্রিয় লিসেনার্স, আমি বা আমার টিম গোলাম রাব্বি ভাই, রিফাত, আমরা এই দুলালদার কাছ থেকে ভোলালতার গল্পটি শুনেছিলাম। বিশেষ করে আমি পরবর্তীতে দুলালদার কাছ থেকে এই গল্পটি কালেক্ট করি। ফার্স্ট টাইম ভোলালতা সম্পর্কে হালকা আমাদেরকে ধারণা দিয়েছিলেন। আর আমি বলেছিলাম যে ভোলালতার দেখা পাওয়া যাবে কোথায়। তো উনি বলেছিলেন যে এখন অনেক জায়গা পরিষ্কার হয়ে যাওয়ায় এই বিশেষ করে ঝোপঝাড় থাকলে সেই জায়গাটাতে হঠাৎ করে কখনো কখনো রাতের বেলা ভোলালতার আবির্ভাব ঘটে, কিন্তু ইদানিং নাকি এটা কম দেখা যায়। তো উনি বললেন যে কখনো কখনো মানে একাধিক টিলা যদি পাশাপাশি থাকে এবং পাশে ঝোপঝাড় থাকে, এখনও নাকি রাতের বেলা কেউ এই ভোলালতার খপ্পরে পড়েন। তো ভোলালতা সম্পর্কে আগে আমাদের বা আমার কোনো ধারণা ছিল না, যেরকম আছে আমি জানতাম যে হয়তোবা বা দুষ্টু জিনেরা হয়তোবা মানুষকে দিকভ্রান্ত করে দেয়, কিন্তু এই গাছের আকৃতির যে অদ্ভুত জিনিসটাও যে মানুষকে দিকভ্রান্ত করতে পারে, এটা আসলে আমরা নওয়াপাড়া স্টেটে দুলালদার সাথে কথা না হলে এই গল্পটি সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকতো না বা আমিও জানতে পারতাম না। আশা করি গল্পটি লিসেনার্স আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। রাসেল ভাইকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।